বড়কর্তা মোরে কালী হুকুম জারি করছে। কানাই কানাই কোটালিয়া, আরে কানাইয়ের 10-10টা হাত নাকি একসঙ্গে 10 জনার ফরমাস শুনবে। দেখেছেন ফের সেমের বাঁশি বাজছে। কানাই 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 নাই মই রেখেছে। চুপ কর হারাম দাদা। পদমায়ে ডেকে ডেকে সারা পাওয়া যায় না লাট সাহেবকে। কোথায় থাকা হয় শুনি? সবকে কি হয়েছে? বেশি কানাই কানাই করলে সব ছেলে ওই দেশে চলে যাব এই বলে দিল। কি বললি? দেশে চলে যাবি? আমার মেয়ের বিয়েতে কাজ করতে হচ্ছে বলে খুব কষ্ট হচ্ছে না? যা যা তোরা সবাই চলে যা, কাউকে আমার লাগবে না। আমি আমার মেয়ের বিয়ে আমি একাই সামলে নেব। এই দেখো অমনি রাগ হয়ে গেল। তোমার জন্যই তো যেতে পারিনি গোবরে কর্তা। ছেলে বউ ভিটে ছেড়ে গাড়ি মন্ড খেয়ে এ বাড়িতে পড়ে আছি তোমার জন্য। তুমি মোর দেবতা, তুমি মোর পিতৃ তুল্য বড় কর্তা। থাক হয়েছে হারাম দাদা থাক। আজকের মতো এই শুভ দিনে পুরনো কাসুন্দি খেতে মনটাকে ভার করে লাভ নেই। মনে রাখিস আমি যতদিন বেঁচে আছি এ বাড়ি থেকে তোকে কোথাও নড়তে হবে না। বেশ বেশ তাই হবে। এখন কৌদিনী আমারে ডাকতে কেন? ইন ঘরে ছানা এসেছে। আরে ছানা কবে রসগোল্লা পান্তুয়া তৈরি হয়ে ভাসতেছে। আরে দই? আরে কানাই যখন আছে তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে নি গো। তার জন্য কোনো চিন্তা করতে হবে নি। এই জন্যই তো তোকে দায়িত্ব দেওয়ারে হারাম দাদা। তুমি ওদিকে যাও দিনি, লোক কুটুম আসতেছে, তাদের তাদের দেখাশোনা করো। এখন হ্যাঁ 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 এখন কিছু টাকা দাও দিনি, দেওয়ার জন্য ওরা বড় ঘ্যাঁক ঘ্যাঁক করতেছে। টাকা তো এই টাকাটা মিটাইয়ে দিই। টাকা? হ্যাঁ হ্যাঁ ওদের সব টাকাই বাকি আছে। আমি ওদের টাকা দিব বলেছি। কিন্তু এই মুহূর্তে বড় বউ বড় বউদিকে জানতে পেল ছানা বইয়ের টাকা দিতে হবে। টাকা? মনে হয় বড় বৌদির কাছে আর কোনো টাকা নেই। যা ছিল কিছুক্ষণ আগে ওই আনন্দ পোদ্দার এসে নিয়ে গেল। নেই? ঠিক আছে কানাই তুই অমূল্য ঘোষকে বল যে বর্দা কাজ মিটলে টাকাটা দিয়ে দেবে। তাই বলছি। দাঁড়া কানাই দা, কাজ মিটলে কোথা পাবে তুমি টাকা? কাল সকালে বাড়ির সামনে লাইন পড়ে যাবে পাওনাদারের। আরে হতভাগা, এখন যেটা হচ্ছে হতে দে। ওখান থেকে তো আর পিছিয়ে আসা যায় না। সব ঠিক হয়ে যাবে। তোদের দুই ভাইকে নিয়ে সংসার সমুদ্র মন্থন করে আমি যে অমৃত পেয়েছি সেখানে সুখের জৌলুস না থাকলেও আছে অপার শান্তি। তোরা দুই ভাইয়ে মিলে আমার সংসার বাগানটা আগলে রাখলে আমি সব দেনা শোধ করে দেবো। কানাইদা তুই ওদের বল, আমি ওদের টাকা পরিশোধ করব। আরে ভাই তুই কি করে শোধ করবি? তুই তো সেই আমার মতো বাগান চাষি হয়েই রয়ে গেলি। কতগুলো টাকা। আমি যেটা বলি শোনো বড় কথা, আগের কাজ আগে করো। এখনই বর চলে আসবে সে খেয়াল আছে। আমি ওদের সবাইকে বলে দিচ্ছি কাজ মিটে গেলে ছোট কর্তা সমস্ত দেওয়া পাওনা মিটিয়ে দেবে। আর বড় কর্তার নাম শুনলে কেউ কোনো অজোর আপত্তি করতে পারবে নি। কেউ কোনো অজোর আপত্তি করতে পারবে নি গো, কোনো অজোর আপত্তি করতে পারবে নি। অতগুলো টাকা কি করে শোধ করবি? কেন? আমার একখানি সোনার অলংকার বিক্রি করে। ছোট বৌমা? হ্যাঁ, সজনী শুধু আমার ভাসুর্য নয়, এই যে চোরা বালু এই বড় কর্তার মেয়ে, বড় সংসারের মেয়ে। মাধবী, আমি জানি এই মুহূর্তে কোনো টাকা দিয়ে তুমি বড়দাকে শোধ দিতে পারবে না, কিন্তু বাইরের লোক এসে দেনার দায় বড়দাকে অপমান করে যাবে তা তো হতে পারে না। ছোট বৌমা, প্রণয় কাঁচা টাকা পাবে কোথায়?
বাগান চাষ করে যেটুকু আয় উপার্জন হয় তা তো হতভাগাটা সবই বর্দার হাতে তুলে দেয়। হতভাগাটাকে কতবার বলেছি বিয়ে থা করে সংসার করেছিস, ফুল বিক্রির টাকাটা এবার তুই রাখ, কিন্তু কে শোনে কার কথা? বর্দা, আপনি তো আমাদের কোনো অভাব রাখেননি। তাছাড়া আর সজনী বিয়ে হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতে রজনীর হয়তো বিয়ে দিতে হবে। তাছাড়া ভবিষ্যতে তোমাদের যদি কিছু... ওরে না রে ভাই না, ভবিষ্যতে আমাদের কিচ্ছু হবে না। তাছাড়া তোরা তো দুই ভাই আছিস, রজনী আমার মেয়ে, কিন্তু তোদের ভাইঝিও তো বটে। রজনীর বিয়ের ব্যবস্থা তোরা দুই ভাইয়ে করবি। আর তাছাড়া ওরে পাগল, আমি যদি ভবিষ্যতের কথা ভাবতাম, তোদের ছোট্ট নাবালক ভাই দুটিকে নিয়ে আমি এই সংসার সমুদ্র পাড়ি দিতে পারতাম না রে। তোদের মুখে অন্ন তুলে দিতে দিন রাত্রি এক করে আমি আর তোর বৌদি বাগানে অক্লান্ত পরিশ্রম করে ফুল ফুটিয়েছি। তোদের মানুষ করতে সেই ফুলের ঝুড়ি মাথায় নিয়ে দূরে হাটে বিক্রি করতে গেছি শুধু শুধু দুটি বাড়তি অর্থের আশায়। আর তোর বৌদি ঘরে বসে বসে গেছে দিয়েছে রাশি রাশি মালা। আর তোদের দুই নাবালক ভাইকে সন্তান স্নেহে সামলেছে যত সংসারের জ্বালা। বর্দা, সে কথা আমি আজও ভুলিনি, কোনোদিন ভুলতেও পারবো না। শুধু একটাই আফসোস ছোট বৌমা, প্রণয়টাকে এত লেখাপড়া শিখিয়েও একটা সরকারি চাকরি হলো না। সবার ভাগ্য তো আর হয় না বর্দা, সংসারে যদি শান্তি থাকে তাতেই আমরা সুখী। শোন রে হতভাগা শোন, বৌমার কথা থেকে একটু শিক্ষা নে। আর জেনে রাখ, এই প্রফুল্ল সামন্ত ছোট কাঁচের মধ্যে কাঞ্চন, খাঁটি কাঞ্চন ঠিক চিনে নিয়েছে। ঘরের লক্ষ্মী চিনতে ভুল করেনি রে, কোনো ভুল করেনি। ভুল করেছো, 100 বার করেছো, 1000 বার করেছো। কাউকে নিমন্ত্রণ করে নিয়ে এসে তাকে অপমান করাটা ভুল করা নয়, শুধু অন্যায় করনি, মস্ত বড় অপরাধ করেছো। এই অপরাধ যদি হয়ে থাকে তার জন্য আমি তারাপদ দাদার কাছে গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তার জন্য শান্তি ঘরে খিল দিয়ে বসে আছে কেন? বুঝি ওরে, আমি সব বুঝি, তবু তোকে হাত জোর করে বলছি, তুই যা, তুই ও সমবয়সী এক পাড়ার মেয়ে, যা, তুই গেলে ও তোকে ফেরাতে পারবে না। যা যা ভাই যা, তুই আবার ওকে ঘরের বাইরে নিয়ে আয় তো, যা, তোকেও ফেরাতে পারবে না। যাচ্ছি। তুমি আমার মাতৃসম বড় বৌদি, তোমার কথা অগ্রাহ্য করার সাহস আমার নেই, তবু আমি যাওয়ার সময় বলে যাচ্ছি শান্তি। বাবা আবার শান্তি বলে মেজ বৌদি, পাড়ার মেয়ে বলে কি ওর কিছু? ওকে আমি খুব ভালো করে চিনি, অভাব অনটনে দিনান্তে ওদের ভাত জুটতো না। মেজদার সঙ্গে বিয়ে হয়ে সরকারি চাকরি বর পেয়ে অহংকারে মাটিতে পা পড়ে না, ধরাকে ছোড়া মনে করে। তাই সম্পর্কে আমার বৌদির সম্মান পেলেও অন্তরের ভালোবাসা কোনোদিন পাবে না। তুমি ও কাজ করো না, তুমি উপযুক্ত যাও, তুমি ওর কাছে যাও, দেখো ক্ষমা চেয়ে নিলে মেসিয়ার মুখ ফিরে থাকবে না। ভাঙবে বলে মনে হয় না, কারণ যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। কথা শুনলে? হ্যাঁ শুনলাম, কিন্তু তাই বলে আজকে শুভ দিনে একটা বউ ঘরের কোণে মুখ লুকিয়ে থাকবে, তা তো হয় না। একবার চেষ্টা করে দেখো না কি করা যায়। তোমরা তাই করো, কিন্তু কানাই কোথায় গেল? কানাই কেন? আবার কানাইকে ডাকছো কেন? আরে বাপধন, কোথায় বাঁশি বাজাচ্ছিলে? তেঁতুল তোলায়। মুখে তো খই ফুটছে। হ্যাঁ কানাই, মেজ বৌমার দাদা তারাপদকে দেখেছিস? সে আছে না বাড়ি চলে গেছে? শালুক চিনেছে গো পাল ঠাকুর। 10 বার আমি ঠাকুরের কাছ থেকে মাটির খুঁড়িতে করে মাংস চেয়ে দিয়েছি, কিন্তু কেন? ওটা তোমার জেনে লাভ নেই। তবে খাচ্ছে দাচ্ছে আর বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যা, শুনে শান্তি পেলাম। তবে হ্যাঁ দেখিস তার যেন আদর আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে। না, সে কথা শালাবুকে বলতে হবে না, একেবারে পাক্কা বাবু। ভোজনের আগে আর
সজনী মা আমার এই সংসারে বিদায় ঘণ্টা বাজিয়ে তার স্বামীর হাত ধরে নতুন সংসারে বোধনের বাজনা বাজাতে এগিয়ে যাবে। আমি শত চোখের জলে বিদায় জানালেও সজনী মা আমার ভীষণ সুখী হবে, ভীষণ সুখী হবে। তাই চোখের জলে বুক বেঁধে কর্তব্যে অবিচল থেকে আমার বড় আদরের কন্যাকে সম্প্রদান করে আমার কর্তব্য সাধন করতে হবে। আমি কন্যার শুভকামনায় আশীর্বাদ করে বলবেন চির সুখী হোক। কে বাবা, তুমি কে? আমি দিবস, সে পরিতোষ দত্তের সে ছোট্ট ছেলে দিবস কুমার দত্ত। দিবস? আমার সেই ছোট্ট দিবস যাকে আপনি আশীর্বাদ করে বলেছিলেন বড় হোক, মানুষের মতো মানুষ হোক, হ্যাঁ হ্যাঁ অনেক উন্নতি করো। হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে, আমার সব মনে আছে। আপনার আশীর্বাদে আজ আমি এগ্রিকালচার অফিসার হয়েছি কাকা বাবু। বাহ বাহ, খুব ভালো খবর, আমি খুব খুশি হয়েছি। কিন্তু কিন্তু পরিতোষ বৌঠান? বাবার শরীরটা একটু খারাপ করেছে, তাই বাবা বলল। কি হয়েছে, কি হয়েছে পরিতোষের? তেমন কিছু নয়, প্রেশারটা একটু বেড়েছে, তাই বাবা বলল। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। আর পরিতোষ সুস্থ হলে বৌঠান আর পরিতোষকে নিয়ে এই গরিবের বাড়িতে একবার অবশ্যই এসো। আর তুমি এসেছো এটা জেনে আমি যার করোনায় খুশি হয়েছি। তোমার কর্তব্য, ব্যবহারে, কর্মে আমি যে পরিচয় পেয়েছি তাতে আমার মনে হয়েছে সত্যি তুমি মানুষের মতো মানুষ হয়েছো। একে তুই চিনতে পারবি নি রে মা, এ আমার বন্ধু পরিতোষের একমাত্র ছেলে দিবস। কত ভালো ছেলে, দেখ না মা, নিমন্ত্রণ করেছি গোটা বাড়ি, গোটা পরিবার, এসেছে মাত্র একজন। যা তো মা, বাবা দিবসকে তুই ঘরে নিয়ে যা, আমি সম্প্রদানে বসবো। বাবা দিবস, তুমি কিছু মনে করো না, তোমায় ছেড়ে আমাকে একটু যেতে হচ্ছে। আপনি এখানে? আশ্চর্য হচ্ছেন তাই না? আমিও আপনাকে এখানে দেখে আশ্চর্য হচ্ছি। তাহলে হিসাবটা কি দাঁড়ালো প্রফুল্ল কাকু? আমার বাবা। কি আশ্চর্য, তাহলে বিয়েটা কার? আমার দিদির। সজনী? হ্যাঁ সজনী, আর আমি হচ্ছি রজনী। বলো রজনী, তার মানে তুমি? আমাকে তোমার চেনার কথা নয়, খুব ছোট্ট বয়সে তোমাদের বাড়ি একবার গিয়েছিলাম। কোথায়? আমাদের বাড়িতে। আমি দিবস, আচ্ছা, মনে পড়ে? এখনো মনে করার চেষ্টা করিনি। এখন চলুন, ভেতরে চলুন। জানি আজ আমি ঝগড়া করতে আসিনি। জানি, কারণ আজ হচ্ছেন আপনি অতিথি। আপনার মা বাবা? ঠিক আছে, মারাটা আমি সময় হলে চেয়ে নেব। কবে? দিবসের অপেক্ষায়, যখন রবির কিরণ ফোটাবে সবুজ বর্ণ অতিথি। না, রজনীর অপেক্ষায়। অতিথি বেলায় মারা দেওয়ায় আসবে শুভ তিথি। আজ আর বিবাদ নয়, আজ থেকে হোক সন্ধি। হ্যাঁ সন্ধি, কারণ আজ থেকে রজনী আর দিবস হলো প্রেম ডোরে বন্দি। বলো, ভারী সুন্দর হয়েছে। এত দামি হাত, আপনার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। ইচ্ছে করছে এই যে শোনো, এরপর থেকে কিন্তু আমাকে দেবী বা আপনি বলে কথা বলে আমি কিন্তু আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। আমি কিন্তু ভীষণ রাগ করবো। তাহলে কি বলবো? তুমি এবং আমার নাম ধরে রাখবে রজনী। তাই হবে, আজ থেকে তুমি আমার। হ্যাঁ, আর আমি হচ্ছি দিবস রজনী।
রজনী, তোকে তোকে একটু ভালোবাসে বসন্ত যে এই নরকের পথ থেকে আলোর দিশা পেতে চেয়েছিল, তার সমস্ত স্বপ্নগুলো তুই ভেঙে চুরমার করে দিলে রজনী, সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিলে রজনী। প্রাণ প্রিয়া রজনী, দুরন্ত দুর্বার যৌবন বন্যায় উচ্ছ্বলিত বসন্তের বহু আকাঙ্ক্ষিত প্রাণ রজনী, প্রতিবেশী পাড়ার মেয়ে, তবু যদি কেউ আমার কণ্ঠকে রুদ্র করে দেয়, সভ্যতার শালীনতা আজও বলতে পারিনি রজনী। আমি না তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। জানি আমার মতো মাতাল বাবা করে বান্ধবকে কেউ পছন্দ করে না, জানে। আমারও তো একটা মন আছে, হৃদয় বলে একটা বস্তু আছে, ওরা কেন বোঝে না? এই বসন্ত প্রেমের পূজারি ভালোবাসার ভিখারি। দু চোখের বিলি বুঝি দিল দেখা, আমি মনে রেখো, এটা বিয়ে বাড়ি, লোকে কি বলবে? তোমার এই অশ্লীল আচরণ কেউ কিন্তু সহ্য করবে না। কি বললে তুমি? আমি অশ্লীল আচরণ করছি? হ্যাঁ, শোনো, আজকের দিনে তুমি আর অশান্তি করো না, হয়েছে। আমি হাত জোর করে অনুরোধ করছি, শোনো, আমি তোমাকে আগেও বলেছি, তোমাকে আবারও বলছি, আমি ওদের কোনো কথাই নেই, তোমার ওদের কোনো কাজেও নেই। তোমার যদি যেতে হয় তাহলে তুমি যাও। শান্তি, আমার কথা শোনো, আজকের দিনে তুমি আর অশান্তি করো না, শেষ হয়েছে। আমি হাত জোর করে অনুরোধ করছি। তোমাকে বললাম না, তুমি যদি যাও তাহলে তুমি যাবে, আমি তোমার কথাইও নেই, কোনো পিছুতেও নেই। তোমার ভাইদের বিয়ে, তুমি যাও। আমাকে তো যেতেই হবে, আমার ভাইজির বিয়ে, আর আমি না গেলে হয়? আমি বৌদির কাছে। তবে যাবে না? আমি তো জানি তোমার বৌদি, তোমার বৌদি তো তুমি যাবে না, আর না গেলে পরে সোহাগী বৌদিকে কড়ি করে টাকা দেবে কোথা থেকে? শান্তি,
তাই জানো, তাই ভালো করে জানো, সব চেনে বুঝে কোনো ব্যাগ সেজে ঘরের কোণে বসে রয়েছো। কি বলে তুমি? খুলিয়ে কি বললে? আমি খুলে দাও, আমার গাল খোলা। যাও যাও। যাও যাও না, যাও, তোমার এই সোহাগী বৌদির কাছে তুমি যাও। আমাকে তো যেতেই হবে। বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবই, নিশ্চয় যাব। যতই হোক আমার দাদার মেয়ে, মানে আমার নিজের ভাইজি, আমার তো যেতেই হবে। আরে যাও না, যাও। তোমাকে কে বারণ করেছে? আমি কি তোমাকে বারণ করেছি যে তুমি তোমার ওই ভাইদের বিয়েতে যাও না? তুমি যাও। তুমি যদি তোমার চিকনা চাকনা বৌদির কাছে না যাও, তাহলে করি করি টাকাগুলো তুমি দেবে কি করে? আর তোমার এই রক্তের দোষ যদি আমি ছিন্ন করতে না পারি, তাহলে আমার নামও শান্তি বলা নয়। মনে রাখো, তুমি একটা কথা তুমি মনে রাখো, নারী জানে ষোলো করা আর পুরুষ ধরবে কোন ছড়া। হ্যাঁ, এই শান্তির সংসারে আমি একবারে অশান্তির আগুন জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো। আমার স্বামী সরকারি চাকরি করে, আর এই বাড়িতে আমার কোনো দাম নেই। আমার তারাকে অসম্মান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। চোর পালাচ্ছে। কিসের বিয়ে বাড়িতে কিসের গোলমাল? বন্ধ করে ফিরে ফিরে আরে তোর ভালোর জন্যই ঘর বন্ধ করে খিল এঁটে দিলাম। যদি ভালো চাস চুপ করে আলো বন্ধ করে বসে থাক। তোর ঘরে সোনা দানাগুলো যদি আবার চুরি করে নিয়ে পালাই। আরে দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমার ঘরে সোনা দানা চুরি করবে? চোরে এমন কোন চোর জন্মায়নি যে শান্তির ঘরে চুরি করবে। ভালো বুঝিস তোর ভালোর জন্যই করছিলাম। এই লাঠির বাড়ি মাথায় মাইরা ছাতু করবো। আরে করিস কি কারণ? আমি তারাপদ, শালা বাবু তারাপদ রে হারামজাদা। বাবু তারাপদ, কিন্তু চোরটা তো এইদিকেই ঢুকলো। হ্যাঁ হ্যাঁ, তা তো আমিও তো দেখলাম। চোরের পেছনে ধা করতে গিয়ে বনের ঘরে ঢুকে পড়লাম। হাতে ইয়া বড় ছুরি, চোখ দুটো যেন জবা ফুলের মতো লাল। ওই ভেন ঘরের পাশ দিয়ে ছুটে পালিয়ে গেল। তুই বল, আমার ঘরে ঢোকার সাহস তোকে কে দিল? সবাই তো বলছে চোরটা এই ঘরেই ঢুকেছি। তুমি কি বলতে চাইছো বর্দি? যে আমার দাদা চোর? বর্দি বলতে চাইছে চুরি করে আমি তোর ঘরে লুকিয়ে আছি। না না ভাই, তা কেন বলবো? আমি তোমাকে মিথ্যে চোরের অপবাদ দেবো কেন? আমিও তো তোমার দিদি। তাই বলছি কি ভাই, যদি ভুল করে মঙ্গলসূত্র নিয়ে থাকো তাহলে দিয়ে দাও ভাই, দিয়ে দাও। থাক দিদি থাক, তোমার আসপাতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার দাদাকে চোর বলতে তোর বাকিরা করে বলতে? কি বলছিস মেজো? আমি চোরের অপবাদ দিচ্ছি? এখন দেখ, এসেই আমি চলে যেতে চেয়েছিলাম, তুই আমাকে আটকে রাখলি। সেই সুযোগে এই বাড়ির সবাই কিভাবে চোর বদনাম দিয়ে অপমান করছে দেখ। পদ্মা, এ তুমি কি বলছো? তারাপদ, তুমি থামো বাতি। তুমি যদি ভাই ভাবতে, তাহলে এই লোকজনের সামনে, এত অতিথিদের সামনে আমার দাদাকে তুমি অপমান করতে পারতে না বাতি। এসব কি বলছিস? আমি তোর দাদাকে অপমান করেছি? যা বলেছি আমি ঠিকই বলেছি। তা না হলে ছোট দেওয়ার ছোট বৌমাকে দিয়ে তুমি আমার দাদার পিছনে লেগে দিতে পারতে না। জানো তো, ওই মঙ্গলসূত্রটা তুমি তোমার ছোট মেয়ের জন্য গচ্ছিত রেখে আমার দাদাকে চোর সাজানোর অভিনয় করতে পারবে? এই কথাটা তুই ভুলতে পারলি মেজো? মেজমা, তুমি কি বলছো মেজমা? আমি তো চোরটাকে এইদিকে ঢুকতে দেখেছি। কি বললি তুই? চাকর ছেড়ে রাখার বাচ্চা, চাকর চাকরের মতো থাকবি আর একটু
আমাকে এই বাগানের কাজ দেখাশোনার জন্য রেখেছে। আমি বাগানের যেমন যত্ন নিই, তেমনি এই সংসারটাকেও ভালোবাসার যত্নে ভরিয়ে দিই। আজ প্রথম শুনলাম আমি এবার ইচ্ছা করছে আর কিছু নয়। আমি এবার ইচ্ছা করছে না আর তোমার মঙ্গল সূত্র হারিয়ে আজ থেকে সংসারের অমঙ্গলের বাজনা বেজে গেছে বড় মা। আজ থেকে সংসারের অমঙ্গলের বাজনা বেজে গেছে। তাই বড় মা, কাল সকালে কন্যা বিদায়ের সাথে সাথে এই চাকরকেও বিদায় করে দিও মা। এই চাকরকেও বিদায় শালা গারো ধাক্কা দিয়ে বের করে দে। বনে রাখিস বোন, তোর চার এখন থেকে চোখ কান খোলা না রাখলে ওরা পলয়কে করবে পথের ভিখারি, আর তোকে করবে চাকরানি। কোন পলয়ের ঘাড় ভেঙে না দাদা না, আর ঠেকাতে পারবে না। এই শান্তি, এই সংসারে এমন অশান্তির আগুন জ্বলেছে যে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আর খুব শীঘ্রই এই সংসারে পুড়ে নেমে আসবে। কি হয়েছে? তারা তো দেখলাম না খেয়ে বাড়ি থেকে চলে গেল। ও বলল যে বড় বৌদি যে ও শান্তির খাবার খাইয়েছে, আমার উদর ভরে গেছে। এ কথার মানে কি বৌদি? আমাকে না জিজ্ঞাসা করে আমাকে তুমি জিজ্ঞাসা করছো কেন? আমাকে জিজ্ঞাসা না করে তোমার এই সোহাগী বৌদিকে জিজ্ঞাসা করো। আমি বলছি শোন, আমি বলছি শান্তি, তোমার মধ্যে দেখেছি এতটুকু সৌজন্যবোধ নেই। তুমি আমাকে বলছো আমার সৌজন্যবোধ নেই? না, বড় বৌদিকে যদি সম্মান দিতে না পারো, অসম্মান করার অধিকারও তোমার নেই। আমি বলছি ভাই বলেন, আজকে শুভ দিনে তোরা দুজনে মিলে ঝগড়াঝাটি করিস না ভাই, ঝগড়াঝাটি করিস না। নেমন্তন্ন ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি বড়দিকে তুমি কি বলবে বলো? তার মানে আমি বলছি শোন, আমি বলছি থাক বড়দি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি এই ছোট ছোট দেওয়ারগুলোর মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, তুমি জানি না। আমি ভালোই বুঝতে পারছি এই সংসার আমি যেদিন থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি সেদিন থেকে তুমি জলে উপরে একটা ছাই হয়ে যাচ্ছ। কি হয়েছে বলবে তো? নিজেদের মধ্যে ঝগড়া করবে? আমার ভালো মানুষ দাদাকে শোনো শোনো কি হয়েছে আমি তোমাকে বলছি। তোমার বৌদি কি বলবে? আমার ভালো মানুষ দাদাকে চোর বদনাম দিয়েছে, এমনকি কানাইকে দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়েছে তোমার এই বড় বৌদি মারার জন্য। দিয়ে সেই ভালো মানুষটাকে তোমার এই ঘরের থেকে তাড়িয়ে বলতে পারছিস আমি তো বলছি আমার ঘাট হয়েছে, তুই চুপ কর, আমার ঘাট হয়েছে। শান্তি, এরপর সংযত হয়ে কথা না বললে কিন্তু কি করবে তুমি? আমাকে মারবে? মারো মারো, দেখি তুমি কত মারতে পারো। মেরে মেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে তোমার দাদা আর বৌদি শান্তি হবে। মেজো বৌমা, তুমি আবার উঠে এলে কেন গো? তুমি আবার উঠে এলে কেন? না এসে পারলাম না বড় বউ। বাড়ির অন্দরের কোলাহল আমন্ত্রিত অতিথিদের কানে যাচ্ছে, এদিকে আমার সজনীমার বিবাহ যজ্ঞের মন্ত্রোচ্চারণ মিলে মিশে আমার পিতৃ হৃদয়টাকে অজানা উদ্বেগে ব্যাকুল করে রেখেছে। তাই আর স্থির থাকতে না পেরে
তোমায় খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। বৌমা ঘরের লক্ষ্মী, আমাদের বংশের কেউ কোনোদিন ঘরের লক্ষ্মী অসম্মান করে রূঢ় ভাষায় তিরস্কার করেনি রে ভাই, রূঢ় ভাষায় তিরস্কার করেনি। আর তুইও করিস না। চলো বড় বউ, ছাউনি নাড়া হয়ে গেছে, বাকি কাজটুকু সেরে নেবে। চলো। হ্যাঁ তাই চলো গো, তাই চলো। দাঁড়াও দাঁড়াও বোর্দা, সজনের বিয়েকে কেন্দ্র করে যে এই বাড়িতে ঝড় উঠেছে থামাতে হবে প্রলয়। শান্তির অমীয় ধারায় এই অশান্তির কালো ঝড় থামাতে হবে, নইলে যে আমাদের এই সুখের সংসারটা অশান্তির কালো ঝড়ে ভেঙে তছনছ হয়ে যাবে রে ভাই, ভেঙে তছনছ হয়ে যাবে। ওরে, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সংসারের তেমনি সবাই সমান হয় না রে ভাই। মানিয়ে নিতে হয়, এদেরকে তোদের মানিয়ে নিতে হবে রে ভাই, মানিয়ে নিতে হবে। গাধার মতো খেটে তেলে তেলে এই সংসারটাকে গড়ে তুলেছি, অক্লান্ত পরিশ্রমে এই বাগান নার্সারিটাকে সাজিয়েছি। তোদের নাবালক 2টি ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি। তাই টুনকো অভিমানে, মিথ্যে অহংকারে, কাল ভুজঙ্গিনীর বিষ নিঃশ্বাসে ধ্বংসের গরল ছড়িয়ে আমার সংসার বাগানটাকে ভেঙে দিও না মা, আমার সংসার বাগানটাকে ফুটিয়ে দিও না। আমি সব সইতে পারি প্রলয়, আমি সব সইতে পারি, কিন্তু নিজের হাতে তিলে তিলে গড়া সংসারের ভাঙা আমি সইতে পারবো না। তাই এ বাড়ির মেজ বৌমা, ঘরের লক্ষ্মীকে আমার হাত জোড় করে অনুরোধ, দোহাই বৌমা, তুমি আমার ঘর ভেঙো না, তুমি আমার ঘর ভেঙো না। আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি মেজ, আজকে শুভ দিনে অশান্তি করে আমার সাজানো বাগানটা তুই শুকিয়ে দিস না রে বল, শুকিয়ে দিস না। ও শান্তি, তুমি কি বলো তো? তোমার অর্ধাঙ্গিনী, তোমার সহধর্মিনী। সহধর্মিনী? সহধর্মিনী কখনো কাকে বলে জানো? কি? কান নাগিনী। কি বল? ডাইনি। কি বললে? আমি? তুমি আমাকে আমার সামনে পিতৃমাতৃহীন বর্দা বর্দেবকে অপমান যে করে, তাকে আমি সম্মান বোধ করতে পারি না। তোমার দাদা বৌদিকে অপমান করলে খুব তোমার গায়ে লাগে, তাই না? তোমার দাদা বৌদিকে অপমান করলে সেটা অপমান, আর আমার দাদাকে অপমান করলে সেটা অপমান নয়। আমার দাদা অপমান আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সহ্য করিস না শান্তি, আর একদিনও সহ্য করিস নি। ফিরে এলাম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় জনমানব নেই, কি করে যাই বলতো? বেশ বেশ দাদা, তোমাকে যেতে হবে না, তুমি এখন আমাদের ঘরে ঢুকে শুয়ে পড়ো। আচ্ছা দাদা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি ওই মঙ্গলসূত্রটা চুরি করেছো? মায়েরই বলছি শান্তি, আমি নিইনি। তোর মাথায় আমার মাথায় হাত তো দিয়ে তোমাকে দিবি খেতে হবে না।
বেশ, তুমি এখন আমার সঙ্গে এসো আর তুমি এই ঘরে শুয়ে পড়ো, দেখি তোমাকে কে অপমান করতে পারে। সাবধান হয়ে যা বোন, নইলে সবাই এরা চক্রান্ত করে এই বাড়ির একমাত্র সরকারি চাকুরে ভগ্নিপোত মানে আমার পলয়। মনে রাখিস বর্দার একটা জাহাজ দিতে হলো, আরো একটা বুড়ো জাহাজ বসানো আছে, পলয়ের ঘাড় ভেঙে। তা সম্ভব নয় দাদা, সেটা আর কখনো পারবো না। এই সংসারে আমি একেবারে শান্তি সংসার ভেঙে ছুঁয়ে অশান্তিতে ভরে দিয়েছি, আর এই সংসারে আমি ফেরাই ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো। আর সেই পলয়ে ভাঙবে এই সুখের সংসার, শুকিয়ে যাবে বর্দার সাজানো বাগান, আবিষ করে দিয়েছি মাল, নেই কোনো মামাল। সংসার আরো কাছ থেকে কানুনে গিয়ে করতে হবে 10,000 টাকার আদায়, তবেই হবে তারা বদর বিদায়। বিদায়, সব শেষে কন্যা বিদায়। দুঃখ ব্যথা ভুলে চোখের জল মুছে সজনীকে দিতে হবে বিদায়। সকাল থেকে মনটা যেন ভালো লাগছে না, ভার ভার লাগছে সজনী। এবারে মায়া ত্যাগ করে কিছুক্ষণ পরে বিদায় নেবে। মাধবী, মিরাজের গাছের চারাগো এক গাছ থেকে অন্য গাছে রোপণ করে। অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়াটা মেয়েদের সজাতে ধর্ম, আমাকে দেখেও কি তোমার সংশয়? না, মানেটা খুব সোজা। মেয়েরা তরল পদার্থ, যখন যে পাত্রে থাকে তখন সেই পাত্রে আকার ধারণ করে। মাধবী, ওই সব দুঃখ বেদনা ভুলে ওদের বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হও। ওরা যেন সুখী হয়। এবার শেষ আশীর্বাদটা তুই করে নিবি। সীমন্তিনী শকুন্তলা আজ প্রতিগৃহে যাত্রা করবে। আশ্রম মাতা মেনকার মতো সে তো চন্দনে সাজিয়ে দাও, বনফুল সাজে কন্যাকে সাজিয়ে দাও। কান্দিস মা, কান্দিস নে। বড় ভাগ্য করে তুই নীলমণিকে স্বামী হিসাবে পেয়েছিস। নীলমণি, আমার এই অভাগা মেয়েটার আজ থেকে ভালো মন্দের দায়িত্ব তোমার। তুমি আমার সন্তান সম স্নেহের জামাতা, তাই আজ থেকে এই অভাগী মেয়েটার ভালো মন্দের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা, যত দুঃখ কষ্টে আমার মেয়েকে তুমি তোমার পাশে বসে রেখো বাবা। আমি যাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। বর্তি যাও, বর্তি যাও, কনকাঞ্জলি নিয়ে ওদের শেষ বিদায় দাও। কাকিমা, এইবার কনকাঞ্জলি নিয়ে মায়ের আঁচলে দিয়ে ঋণ শোধ করে। কাকিমা, না মা, তোমার সব ঋণ আমি শোধ করলাম মা।
আমি আশীর্বাদ করে তারা সুখে থাকিস মা, তারা সুখে কাকিমা কাকিমা আমার বোন রজনী সেই সকাল থেকে বিছানায় মুখে কাঁদছে। রজনী এবার বাবার টাকাদের প্রণাম করে ওতে গিয়ে যাওয়ার জন্য যা। রজনী চাকরকে প্রণাম করতে নেই বা চাকরকে প্রণাম করলে যে পাপ হয় গো মা, চাকরকে প্রণাম করলে পাপ খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘর মানুষ ঘর ছেড়ে যায়, রজনী এই রজনী এই মনমোহন মিত্রের তন্দ্রাহরিণী রজনীগন্ধা এই চোর বিলের মাটিতে ঘুরে থাকো, ফুলের গাছে রজনীগন্ধা, রাতে রজনীগন্ধা, যে কোনো মূল্যই আমাকে তুলতে হবে। ডালে বসেছিল
বর্দার বাগানের ওই পুকুরের ধারে কোন জলপরি জলকে দিতেছে। একেবারে মার কাটারি কপবগল ঘেসে আমার বাবু যেন এসব পেতনি স্বর্গ মত্ত পাতাল আর যেখানে থাক না কেন মেয়ে মানুষ ওর মেজর কিন্তু এড়ায়নি। এই মৎস্যকন্যাকে এই মৎস্যকন্যা থেকে আমার কামনার আমার লালসার টপ দিয়ে আমার বাসনের চিপে গেতে তুলতেই হবে। বাবু মনে হয় আপনার টপ গিলেছে। নিজে চপ চপে একেবারে মার কাটারি মতন ঘেসছে। ওই জলে বেজা শাসন শরীর আমাকে যেন পাগল করে দিচ্ছে। আমাকে যেন পাগল করে দিচ্ছে। যে কোনো মূল্যে আমাকে আমার ওই মৎস্যকন্যাকে আমার ওই চিপে গেতে তুলতেই হবে। ও মাই গড বাবু কেস জন্মে মনে হচ্ছে মানে মার দো মাথা তুলে নয় ঈশ্বরকে ডাকুন। তার মানে কতদিন ধরে চলছে? তার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। মানেটা খুব সোজা। আর যা বলতে চাইছি, কেন মেয়েরা এই পুকুর ঘাটে চান করছে, জামা কাপড় বদলাচ্ছে, আপনি হাল্লা হুকুম মতো তাদের ছবি শরীর গিলে খাচ্ছেন কেন? কেন জানতে চাই কেন? মিথ্যে কথা। মিথ্যে কি সত্য সেটা প্রমাণ হয়ে যাবে এই মোবাইলটা চেক করলে। Who are you? সাহস তো কম নয় দেখছি। মনমোহন মিত্রের মোবাইল চেক করার সাহস। সাহসে আর কতটুকু দেখলেন? যখন দেখবেন আপনাদের মতো বাঁদর গুলোকে গাছে বেঁধে উচিত শিক্ষা দিচ্ছে, তখন বুঝতে পারবেন যে কত সাবধান, খুব সাবধান। ছোট লোকের মেয়ে, তুমিও সাবধান ভদ্রলোকের ছেলে। তোমার চরিত্রে আমার জানা হয়ে গেছে। জানিস আমি কে? তুমি একটা নারী লোভী জানোয়ার, লম্পট। আমি এলাকার জমিদার বংশের পঞ্চম প্রজন্ম মনমোহন মিত্র। মনমোহন মিত্র বর্তমানে কলকাতায় আমার বিরাট বিজনেস আর অর্থ আর অভিযাত্রে এই চরবিলের চাষারা আমার লক্ষ্যের যোগ্য নয়। তাই বুঝি গায়ের সুন্দরী নারীদের করতে চাও রাতে ভোগ্য। কে তুই? আই এম প্রণয় সামন্ত। কিন্তু তুমি কোন লর্ড সাহেব? প্রণয় আই মিন ওই কাটাপুকুর স্কুলের বন্ধু, আমার বাল্য বন্ধু ওই প্রণয় সামন্ত। তুই আমাকে চিনতে পারছিস ভাই? চিনতে না, ঠিক চিনতে। আমি মোহন, কাটাপুকুর স্কুলের তোর বাল্য বন্ধু মনমোহন মিত্র। তোর সেই স্কুলের বন্ধু মনমোহনকে তুই চিনতে পারছিস না ভাই? মনমোহন তুই সেই মনমোহন। মোহন, তুই কিছু মনে করিস না বন্ধু।
তুই অনেক বদলে গেছিস, কিন্তু তুই এখানে কিছু মনে করিস না বন্ধু। তোকে না জেনে, কিন্তু তুই এখানে জানিস তো গায়ে এলে এই চর্বির কাটাখালি এই নদীর ধারের গ্রামগুলো আমার ছোটবেলার স্মৃতি ভরা আর ক্রীড়াক্ষেত্র খুবই ভালো লাগে। হ্যাঁ, রূপনারায়ণের তীরে এই গ্রামগুলো এখন খুবই মনোরম। এখানকার মানুষের মূল জীবিকা ফুল চাষ, দিগন্ত বিস্তৃত শুধু ফুল আর ফুল। কিন্তু এখানে এসে দেখছি সব কিছুই যেন ভুল। তার মানে এই দেখ না, এই ছোট লোকের মেয়েটা যা ইচ্ছা তাই বলে গেল। হ্যাঁ, খুব ভালো করে চেনে। এই ছোট লোকের মেয়ে এই ভদ্রলোকের স্ত্রী। হ্যাঁ, মাধবী আমার স্ত্রী। তুই কিছু মনে করিস না বন্ধু, না জেনে। আগে জানলে হয়তো সব অপরাধ মেনে নিয়ে আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু এখন জানার পর মনে হচ্ছে ও একটা নারী লোভী শয়তান। মাধবী, তোর বউয়ের এই কথাগুলো একটু চড়া, শুনতে খুব খারাপ, কারণ আমরা গ্রাম বাংলার মানুষ তো অন্য ধাতুতে গড়া, তাই আমি অন্য কোনো মেয়ে নয়, আমি হেলে কিংবা গোড়া নয়, আমি হচ্ছে চন্দ্র গোড়া। আচ্ছা, গায়ের বধূর এত দম্ভ? দম্ভ, কারণ মেয়েরা সৃষ্টি, মেয়েরা ধরিত্রী, মেয়েরা এই স্তম্ভ। মাধবী, মনমোহন আমার বন্ধু। এদের পরিবারের মস্ত ধনী পরিবারের সন্তান। এদের পূর্বপুরুষ মেল্লোক চকের জমিদার ছিলেন। মনমোহন আমার হিতাকাঙ্ক্ষী। বর্তমানে কলকাতায় আমাদের স্মল সেভিং ইনভেস্টমেন্ট কোম্পানি রমরমিয়ে চলছে। কোম্পানির কাজে একজন ম্যানেজার নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার। ডোন্ট মাইন্ড মাই ফ্রেন্ড। তুই এখন কি করছিস? বোরদার সঙ্গে চাষবাসে সাহায্য করি। চাষবাস? ননসেন্স। একটা বিএ পাস হয়ে ছেলে হয়ে ফুল চাষ, আমাদের এই বাগান আর নার্সারি, এই চরবিলে যা বোরদার বাগান নামে বিখ্যাত। হাউ স্টেজ? তুই বিএ পাস করে নাকি ফুল চাষ করে নিজের লাইফটাকে স্পয়েল করছিস ভাই? তুই শোন, তুই কি চাকরি করতে চাস? অবশ্যই চাই, চেষ্টাও অনেক করেছি। টাকা দিয়ে মেজদার মাস্টারি চাকরিটা হয়ে গেল, আর আমার দুর্ভাগ্য টাকা দিয়েও চাকরিটা আটকে গেল। বিয়ে থা করেছি, সংসার করেছি, একটা চাকরি আমার খুবই প্রয়োজন। অল মাই ফ্রেন্ড, কালকে আমার সঙ্গে কলকাতা যাওয়ার জন্য তৈরি থাকো। মোহন, তুই? ইয়েস মাই ফ্রেন্ড, I sell appointment for you, deputy manager. Okay, চলি ম্যাডাম। যদি ভালো থাকতে চাও তাদের স্বামীর আত্মার অনেক কালই আমার চেম্বারে এসে দেখা করো। ওকে, গুড বাই, টুমরো। মোহন আমাদের ভাগ্য ফিরিয়ে দেবে আশ্বাস দিয়ে গেল। আর আমাকে বোরদার সঙ্গে চাষবাস করতে হবে না, আমিও মেজদার মতো চাকরি করব। তোমার দুঃখ আর অভাব কিছুই থাকবে না। দুঃখ দূর হবে না, দুঃখ বরং আরো তীব্র হয়ে বেড়ে যাবে। শোনো, স্বজন উপকারী বন্ধু মনে করে যাকে তুমি আপন মনে করছো, সে যে তোমার কতটা বন্ধু কতটা শত্রু সে বিচার বোধ করার পথ তোমার এখনো আসেনি। আর যাকে বন্ধু বলে মনে করছো, মনে রেখো সেই বন্ধু কিন্তু তোমার সর্বনাশ করে দেবে। আর এই ভুলের মাসুল তোমাকে একদিন না একদিন ঠিক দিতেই হবে, দিতেই হবে।
না না, কারো কোথায় আর দ্বিধাগ্রস্ত হয়ে চলবে না। আমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা চলবে না। এই ওজপাড়া আগে পড়ে থেকেই বোরদার মতো ফুল চাষি হয়ে আমার ব্রাইট ফিউচারে স্পয়েল করে জীবন কাটাতে চাই না। আমি মনমোহন কোম্পানির ডেপুটি ম্যানেজার হয়ে ইনকাম করব অনেক অনেক টাকা।